আজ থেকে ২৫ বছর আগে ১৯৯৯ সালে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড়ের এবি গুহ রোডের ৩৬টি হিন্দু পরিবারকে ৩ পুরুষের বাপদাদার ভিটা থেকে একযোগে উচ্ছেদ করে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী সুরুজ্জামান সরকার ও সাবেক আওয়ামী লীগ নেতা দবির হোসেন ভূঁইয়া। এক এক পরিবারে ছিল ৪ থেকে ৮ জন সদস্য। রাতারাতি উদ্বাস্তু হয়ে পড়েন তারা। স্থানীয়দের কাছে এবি গুহ রোড লাইলিপট্টি নামে পরিচিত। সেখানকার আদি বাসিন্দারা জানান, পাড়াটিতে একটি বড় মাঠ ছিল। মাঠের বাম পাশে ছিল বড় একটি পুকুর, ডান পাশে ছিল সিঁড়ি বারান্দা দেওয়া বিশাল কাঠের বাড়ি। সেই বাড়িতেই বাস করতেন এ পাড়ার মালিক লালাশঙ্কর রায়। তিনি ছিলেন স্থানীয় জমিদার পরিবারের সন্তান। সবার কাছে পরিচিত ছিলেন লালাবাবু নামে। এই লালাবাবু ছিলেন বিপত্নিক ও নিঃসন্তান। সেই বাড়ির লাগোয়া সারি সারি কাঁচা পাকা বাড়ি। বর্তমান চিত্র দেখে সেটা বোঝার উপায় নেই। একে একে যোগাযোগ করা হয় ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে। এদের মধ্যে অধিকাংশই ময়মনসিংহ শহরেই ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন। অনেকে চলে গেছেন ঢাকায়, কেউ বা ভারতে। আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে এবং পরে অনেক সম্পত্তি, বিশেষ করে হিন্দু সম্পত্তি, নানানভাবে নানান মানুষ বেদখল করেছে। এটি কোনোটি উদ্ধার হয়েছে, কোনোটি উদ্ধার হয়নি এবং কোনোটি রহস্য রয়ে গেছে। বলা হয় এসব জমি স্বর্ণের চেয়েও দামি, মূল্য শত কোটি টাকা। বর্তমানে সব জমি যার দখলে তার নাম সুরুজ্জামান সরকার। মোটা দাগে বলতে গেলে স্বনামধন্য ব্যবসায়ী হিসেবেই শহরে পরিচিত তিনি। সবাই জানে ব্যবসার মাধ্যমেই অঢেল টাকার পাহাড় বানিয়েছেন এই সুরুজ্জামান সরকার। তবে তাকে নিয়ে আলোচনার শেষ নেই, কারণ একটাই, হিন্দু অধ্যুষিত এলাকার পুরো জমি তার কবজায়। তার মালিকানায় আসা নিয়েও ভুক্তভোগী হিন্দুদের অভিযোগের শেষ নেই। ধনাঢ্য আর প্রভাবশালী হওয়ায় সুরুজ্জামানের সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কথা বলবে এমনটিও কল্পনা করতে পারেন না কেউই। লাইলিপট্টি নামে একটি ঐতিহাসিক একটি জমি, এখানে একটি এলাকা ছিল, সেটি পরবর্তীতে এবি গুহ রোড নামে এটি প্রতিষ্ঠিত হয়েছে। তো এখানে যে বিষয়টি এখানে আমরা শুনছি যে এখানে অনেক হিন্দুদের দেবত্ব সম্পত্তি ছিল, যে সম্পত্তিগুলো পরবর্তীতে বিভিন্ন জন বিভিন্ন নামে এটি ভুয়া দলিলের মাধ্যমে এটি তাদের নিজেদের করে নিয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সুরুজ্জামান সরকার ছিলেন সাবেক ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের প্রধান অর্থদাতা। মতিউর রহমানের যাবতীয় নির্বাচনী সহ অন্যান্য ব্যয় বহন করতেন তিনি। সেই সূত্রে আওয়ামী লীগের ক্ষমতাও ভোগ করতেন সুরুজ্জামান। তারই ধারাবাহিকতা অব্যাহত থাকে মতিউর রহমানের ছেলে সাবেক এমপি মোহাম্মদ মহিত উর রহমান শান্তর সময়ও। বাবা ছেলে দুজনই ময়মনসিংহ ৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ভুক্তভোগী হিন্দু পরিবারগুলোর দাবি, ভুয়া দলিল করে সুরুজ্জামান পুরো সম্পত্তি দখল করেছেন। এর সঙ্গে যুক্ত ছিলেন ওই পাড়ারই বাসিন্দা দবির হোসেন ভূঁইয়া। পুরো এলাকায় অন্তত ৩ একর জমি রয়েছে। ২৫ বছর আগেই পাড়ার সবাই চলে গেছেন অন্যত্র, আর ৪-৫টি পরিবার সেখানেই জমি কিনে বসবাস করছেন। এর পেছনেও আছে আরেক রহস্য। সুরুজ্জামান ও দবির দেখাতে চেয়েছেন উচ্ছেদের ঘটনাটি যেন হিন্দু সম্পত্তি দখলের মতো কারো চোখে না পড়ে। স্থানীয় প্রবীণরা জানিয়েছেন, একাকিত্ব ঘোচাতে বাইজি স্বর্ণকুমারী দেবী ওরফে লাইলির সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন লালাশঙ্কর রায়। যদিও তারা বিয়ে করেননি, তবে স্বামী স্ত্রীর মতোই একসঙ্গে থাকতেন। লালাশঙ্কর শেষ বয়সে স্বর্ণকুমারীর কাছে পাড়ায় বসবাস করা ভাড়াটিয়াদের দেখভালের মৌখিক ক্ষমতা দেন। লালাশঙ্করের মৃত্যুর পর নিজেই সব সম্পত্তি দেখাশোনা করা সহ ভাড়া আদায় করতেন স্বর্ণকুমারী দেবী। কিন্তু একা সব সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এজন্য বিনোদ রায় নামের একজনকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন। বিনোদ ছিলেন উচ্চশিক্ষিত। ময়মনসিংহ শহরের এই বাসিন্দা সে সময় কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা ছিলেন। ম্যানেজার হিসেবে চাকরি করার সময় দবিরের পরিবারকে ভাড়াটিয়া হিসেবে থাকতে দেন বিনোদ। চাকরির সুবাদে ধীরে ধীরে স্বর্ণকুমারী দেবীর বিশ্বস্ত হয়ে ওঠেন তিনি।
স্বামী সন্তানহীন স্বর্ণকুমারীর জমি নিজের কবজায় নিতে কৌশল করতে থাকেন বিনোদ। 1967 সালে লাইলি মারা যাওয়ায় সেই সুযোগ চলে আসে তার কাছে। লাইলির মৃত্যুর কিছুদিন পর বিনোদ এলাকায় ঘোষণা করেন পুরো জমির মালিক তিনি নিজেই। লাইলির বাসায় বহু বছর ধরে ভাড়া থাকা 36টি হিন্দু পরিবারকে উচ্ছেদের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি, কারণ হিন্দু পরিবারগুলো জানত বিশাল এই জমির মালিক লালাশঙ্কর রায় একাই। তিনি লাইলিকে জমি লিখে দিয়ে যাননি। লাইলিও কারো কাছে জমি বিক্রি করার মতো বৈধ কোনো মালিক ছিলেন না, তাই লাইলি 1% জমিও কারো কাছে বিক্রি করেননি। কিন্তু এরই মধ্যে জানাজানি হয় বিনোদ জমি বিক্রি করে দিয়েছেন স্বদেশী বাজারের ব্যবসায়ী হাজী শামসুল হকের কাছে, যা পুরোপুরি অবৈধ ও জালিয়াতি। কেউ যেন অসৎ উপায়ে কিংবা অবৈধ উপায়ে জাল দলিলের মাধ্যমে কেউ যেন তাদের ব্যক্তি সম্পত্তি কিংবা নিজস্ব সম্পত্তি না করতে পারে, সেই জন্য সরকারকেই সজাগ থাকতে হবে। ময়মনসিংহে ব্যবসা করলেও শামসুল হক ছিলেন ঢাকার বাসিন্দা। শামসুল হক অনেক বছর মামলা চালিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে ওই জমির ডিক্রি নিজের নামে আনেন। অভিযুক্ত দবির হোসেন ভূঁইয়ার ছোট ভাই কামাল হোসেন ভূঁইয়া ওরফে মিঠু এবং তার বড় ছেলে মাসুদ হোসেন ভূঁইয়ার দাবি, সুরুজ্জামানের কাছ থেকে দবির হোসেন ভূঁইয়া 12% জমি কিনেছেন। কিন্তু সুরুজ্জামান জমি দখলে নেওয়ার অনেক আগ থেকেই দবির হোসেন ভূঁইয়া লাইলিপট্টিতে বাস করে আসছিলেন। এমনকি ভাড়াটিয়া থেকে নিজের জমি বলে তিনি দয়াময় আশ্রম সহ পাড়ার বেশ কিছু অংশ বিক্রিও করেছেন, যার ফলে তাদের এই দাবি গ্রহণযোগ্যতা হারায়। একজন নাগরিক হিসেবে আমি মনে করছি একটি রহস্যজনক, এবং এটি সরকারের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি এটি তদন্ত করুক। এখানে যদি কারো জমি থেকে থাকে তাহলে যার জমি সে পাবে, আর কারো জমি যদি এখানে কোনো ওয়ারিশান না থাকে এটি স্বাভাবিকভাবে এটি সরকার ভোগ করবে। এসব বিষয় জানতে সুরুজ্জামান সরকারের সঙ্গে দেখা করে হিন্দুদের উচ্ছেদ ও জমি দখল প্রসঙ্গ তুলতেই তিনি উত্তেজিত হয়ে দাবি করেন এই সম্পর্কে তিনি কিছুই জানেন না। জমিটি শহরের স্বদেশী বাজার এলাকার তৎকালীন নিউ ভ্যারাইটি স্টোরের মালিক হাজী শামসুল হকের কাছ থেকে তিনি কিনেন। দবির হোসেন ভূঁইয়াও তার কাছ থেকেই জমি কিনেছেন। এই সময় তার কাছে জমির দলিল দেখতে চাইলে তিনি পরে একদিন ফোন দিয়ে 3 তারিখ ঠিক করে দলিল দেখাবেন বলে জানান, কিন্তু এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বরং এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে প্রতিবেদককে হুমকি দেওয়া হয়েছে এবং প্রভাবশালী মহল থেকে অনেক চাপ অব্যাহত রয়েছে। লাইলিপট্টিতে একসময় বসবাস করা ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, বর্তমান সরকার বিষয়টি নিয়ে তদন্ত করলে এসব খাস জমি হয়তো সরকারের অধীনে যেতে পারে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।